আমার একটাই চিন্তাধারা ছিল যে মাটি কখনো খালি হাতে ফেরত দেবে না আমাকে, যে এখানে আমি যদি নিয়মিত লেগে থাকি তো এখান থেকে কিছু না কিছু আমাকে দিবেই। তো আসলেই আমি সেটার প্রমাণ নিজে পেয়েছি। আজকে আমার বাগানের বয়স 6 বছর রানিং। তো দীর্ঘ এই 6 বছরের পরিক্রমায় তো ধীরে ধীরে আমি সফলতার দিকেই আগাচ্ছি। তো আমি যেটা মনে করি যে কেউ যদি কোনো একটা বিষয় নিয়ে যদি লেগে থাকে তো সেখান থেকে তার সফলতা আসবেই। যদি আজকে এটা ভালো লাগে না কালকে ওটা, সেখান থেকে সফলতা আসবে না। বিভিন্ন গণমাধ্যম আসে, বিশেষ করে ডেইলি স্টার আমার বাগানে নিউজ হয়েছে, প্রথম আলো, বিভিন্ন গণমাধ্যম, স্থানীয় গণমাধ্যম, টিভি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমার বাগানের। তো আসলে এখন আমার সফলতা দেখে অনেকেই আসে, কিন্তু প্রথম যখন আমি বাগান শুরু করি তখন অনেকেই এর পক্ষে ছিলেন না, এমনকি আমার পরিবারের কেউই আমার পক্ষে ছিল না, এলাকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউই পক্ষে ছিল না, সকলে এটাকে নিয়ে কটূক্তি করছে, বিভিন্ন রকমের মন্তব্য করছে। তো আসলে আমি মনে করি যে যে কেউ উদ্যোক্তা হতে চায়, উদ্যোগ নেক না কেন, অনেকে অনেক কিছু বলবে প্রথমত, কিন্তু এই বাধাটা যে অতিক্রম করতে পারবে সেই সফল হবে, সেই পরবর্তীতে সে হাসতে পারবে, তার হাসি বয়ে আনবে পরবর্তীতে, এবং সকল কটূক্তির জবাব সে পরবর্তীতে দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস মাতুব্বর, একজন কৃষি উদ্যোক্তা। কিছুদিন প্রবাসে থাকার পর দেশে এসে আমি ড্রাগন বাগান করতে আগ্রহী হই, এবং প্রথমত 100 ড্রাগনের খুঁটি 400 চারা দিয়ে আমি ড্রাগন বাগান শুরু করি। এরপরে সেখান থেকে আমি এর সম্ভাবনা, সফলতা, ভবিষ্যৎ সম্ভাবনা দেখে আমি এটাকে আরও প্রশস্ত করি। তো বর্তমানে আমার বাগানে 900 ড্রাগনের খুঁটি আছে, 900 ড্রাগনের খুঁটিতে 3600 গাছ আছে, এবং খুব শীঘ্রই সামনে আরও কিছু প্রজেক্ট বাড়ানোর পরিকল্পনা আছে। বর্ষার শেষে হয়তো সেটা কাজ ধরব। আর এখন পর্যন্ত সব কিছু মিলিয়ে ভালো আছি। কিছু সমস্যা আছে আমার ফার্মে, আমাদের এই সেক্টরে, তো সেটা যদি আমরা সকলে আন্তরিকভাবে চেষ্টা করি এবং আমাদের পাশে সরকার সহযোগিতা করে, তো আশা করি সে সকল সমস্যা থেকে আমরা খুব শীঘ্রই পরিত্রাণ পাবো। এর সাথে পাকে আজকে 2 দিন পরে আমার বাগানের ফল পাকবে, একই সাথে সারা বাংলাদেশের সমস্ত বাগানে ফল পাকবে। তো এই একই সাথে পাকার কারণে ফলটা ব্যাপক হারে বাজারে আসে, আর ফলটা খুবই দুর্বল, মানে নরম হয়, খুব বেশি সংরক্ষণ করাও যায় না, খুব অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়, যার কারণে বাজারে এর চাহিদাটা খুব কমে যায়। এরপর আরও কিছু সমস্যা আছে, সেটা হলো কিছু ফল আছে যে মানুষ বেশি পরিমাণে খায়, বেশি খাওয়ার ইচ্ছা জাগে, কিন্তু এই ফলটা ওই রকম মানুষ খুব বেশি এটা খায় না। আর এর প্রধান কারণ হিসেবে আমি যেটা মনে করি যে এটার স্বাদ খুব একটা মিষ্টি না, এই জন্য মানুষ, আমার মতো আরও যারা কৃষি উদ্যোক্তা আছে তারা এই ফলে হরমোন ব্যবহার করা হয়, কিন্তু হরমোন তারা ব্যবহার করে বাধ্য হইয়া। কেন বাধ্য হইয়া? ফলটা একই সাথে পাকে, বলছি একই সাথে পাকে, তো এই ফলটাকে যদি ওই হরমোনটা প্রয়োগ করা হয় তো একটু সময়টা বাড়ানো যায়, অর্থাৎ হরমোনটা প্রয়োগ করলে ও 5 দিন 7 দিন পরে পাকবে, তো সে ওই তখন বাজারে চাহিদা থাকে, ওই বাজার মূল্যটা পাওয়ার জন্য একটু সামান্য বাজার মূল্য পাওয়া হরমোন প্রয়োগ করে। এখন সকলেই এই হরমোন প্রয়োগ করতে যাইয়া দেখা গেছে যে সকলের ফলই ওই দেরিতে হয়, উপরন্তু হরমোন প্রয়োগ করার কারণে ফলের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক আর স্বাদ থাকে না। তো ভোক্তার চাহিদা নাই, কারণ আপনি একবার বিষাদ ফল কিনে খাইবেন, এরপরে আপনার আর ওটার ইচ্ছা থাকবে না। তো এই কারণে ফলের বাজারটা ধস নামছে। তারপরে আপনার একমাত্র বিষয় হচ্ছে যে এটা যদি রপ্তানিযোগ্য করে তোলা যায় তাহলে এটি একটু ভালো সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা এভাবে হরমোন প্রয়োগ করা ফল রপ্তানি করতে পারবে না। সরকার যদি এখানে কিছু নীতিমালা নির্ধারণ করে দেয় যে এই কোয়ালিটির ফল উৎপাদন করতে হবে, এটা আমরা রপ্তানি করতে পারবো এবং সেটা উচ্চ মূল্য পাবো, তাহলে উদ্যোক্তারা সেইভাবে ফল উৎপাদন করবে, সাথে সাথে সরকার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, আমরা লাভবান হব, দেশ লাভবান হবে। আরও কিছু সমাধান আছে, সেটা হলো এটাকে নিয়ে আরও গবেষণা দরকার। সেটা হলো যে ফলটাকে কোল্ড স্টোরেজ করা যায় কিনা, যেমন অনেক কাঁচামাল, আলু, এগুলা কোল্ড স্টোরে দীর্ঘদিন রাখা যায়, আঙুর, এটা ওইভাবে যদি কোথাও আছে কিনা না এটা আমার জানা নাই। তো সরকার যদি এটাকে নিয়ে একটু গবেষণা করে দেখে যে এটা রাখা যায় কিনা কোল্ড স্টোরে, এবং আমাদের যারা এরকম উদ্যোক্তারা আছে তাদেরকে যদি কোল্ড স্টোর তৈরি করার ক্ষেত্রে সহায়তা দেয়, তো সেক্ষেত্রে এটা একটা
মাইল ফলক হইতে পারে, যে অফ টাইমে এটাকে যদি আমরা বাজারজাত করতে পারি, একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হতে পারে যে আমাদের এই ফলটা প্রক্রিয়াজাত করায় অন্য কোনো খাদ্যে, অন্য কোনো কিছুতে রূপান্তর করা যায় কিনা। যেমন এটা দিয়ে জুস তৈরি করা যেতে পারে, জেলি তৈরি করা যেতে পারে। এটা আমাদের দেশে যে সকল কোম্পানি আছে, জুস কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, তারা যদি এটাকে নিয়ে কোনো একটা প্রসেসে যায়, প্রক্রিয়া যায়, তো সেক্ষেত্রে এটা একটা সমাধান হতে পারে। তো এগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়গুলো যদি একটু আমাদের দিকে সরকার নজর দেয়, তো আমার মতো আরও হাজারো যারা উদ্যোক্তারা আছে ব্যাপক ইনভেস্ট করে আমরা আসলেই একটা দ্বার প্রান্তে গিয়া দাঁড়াইছি যে আমরা কোনো পরিত্রাণের সুযোগ পাই না। তো এক্ষেত্রে আমরা হয়তো মুক্তি পাবো মনে করি। কারণ আজকে এই সময়ে দেখেন আমও কিন্তু 100 টাকা 150 টাকায় ম্যাক্সিমাম ভালো আমগুলো বিক্রি হয়, কিন্তু সেক্ষেত্রে ড্রাগন ফলটা 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা, হাইয়েস্ট 120 টাকা এর উপরে বিক্রি করা যায় না আমাদের এই ফলটা। তো আসলে আমাদের এই ফলটা উৎপাদনে কিন্তু খরচ বেশি, আরো বেশি দাম দেখেছিলাম 600 800 টাকা 1000 টাকা বিক্রি হতো। আমি 400 টাকা কেজি বিক্রি করছি গত 2 বছর আগে, 400 টাকা কেজি বিক্রি করছি। এখন সর্বনিম্ন কত পর্যায়ে এসে পৌঁছেছে? এখন সর্বনিম্ন তো 80-90 টাকা বললাম, 120 টাকা। যখন চাহিদা থাকে বাজারে তখন সর্বোচ্চ 150 টাকা এর উপর বিক্রি করতে পারি। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনার? এখন ক্ষতিগ্রস্ত বলতে আমার আয় ব্যয় মোটামুটি সমান সমান দেখি। এখানে ব্যাপক খরচ আছে এবং ব্যাপক ইনভেস্ট আছে, ড্রাগনের খুঁটি পিলার করতে ব্যাপক ইনভেস্ট। তো সেই ইনভেস্টটা উঠে এখন পর্যন্ত আমার আসে নাই। ইনভেস্টটা উঠে বিগত বাজার মূল্য যদি থাকতো তো হয়তো আমি আশা করছিলাম যে আগামী 2 বছর ভিতর আমি ইনভেস্ট পুরোটা উঠে আমি লাভবান থাকবো, কিন্তু এই মুহূর্তে আমি সেই সম্ভাবনাটা দেখতেছি না যে আসলে আমার ইনভেস্টটা উঠে আসবে। যদি রপ্তানিযোগ্য করে না তোলা যায় আর যদি কোলেস্টেরল না করা যায় তাহলে আপনার ইনভেস্টর তার সময় লাগবে, এটা মনে করেন? হ্যাঁ, আর অনেক সময় লাগবে এবং এটাও হইতে পারে যে অদূর ভবিষ্যতে এই সম্ভাবনাময় ফলটি হারাই যাবে ধীরে ধীরে। তা আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্মে ড্রাগনের খুব সফলতা দেখি, আপনার ক্ষেত্রে সফলতা ছিল, এটি ভিন্নতর কেন হলো? না, আমার ক্ষেত্রে এটা বর্তমান বাংলাদেশের সকলের ক্ষেত্রে ভিন্নতরটা। এটা হয়তো বা সকলে ফুটেই তোলে না, সকলেই সফলতাটাকে দেখায়, কিন্তু আপনারা আমাদের একটু আলাদাভাবে আসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের এখানের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরার জন্য। কারণ প্রত্যেকটা সফলতার পিছনেই একটা ব্যর্থতার গল্প আছে, একটা চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জটা সবাই তুলে ধরে না। এখন বাংলাদেশের যে কোনো ড্রাগনের বাগানে যান না কেন, আমার এই একই কথা শুনতে পাবেন যে তারা হতাশ, বাজার মূল্যের দিক দিয়ে তারা হতাশ। তো সার্বিক প্রেক্ষাপটে কিভাবে পরিবর্তন হতে পারে আপনার? এই যে কথাগুলো বললাম যে সরকার যদি রপ্তানিটা হলো প্রধান, তারপরে কোল্ড স্টোর বা প্রক্রিয়াজাত ফুড প্রসেসিংয়ের মাধ্যমে যদি এটাকে অন্য কিছুতে রূপান্তর করা যায় তাহলে এটা হইতে পারে। যেমন আমরা আমের ট্যাঙ্ক শরবত খেতে পারি, আম, তারপরে ওই যে কমলা অরেঞ্জের আমরা শরবত খেতে পারি, সেক্ষেত্রে ড্রাগনের এই ফ্লেভারের শরবত তৈরি হতে পারে, বিভিন্ন কোম্পানি তৈরি করতে পারে। ড্রাগনের জুসটার উপর উৎসাহিত করছেন? হ্যাঁ, জুস হোক এবং ওই যে যেটা ট্যাঙ্ক যে পাউডার ওভাবে তৈরি হতে পারে, এটা দিয়ে অন্য বিভিন্ন কিছু তৈরি করা যেতে পারে। সেটা যারা ফুড প্রসেসিং যারা কোম্পানি আছে তারা এটা নিয়ে গবেষণা করে অনেক কিছু হতে পারে। আমরা যেমনটা দেখি সবাই মূলত সফলতার কথা বলে, আপনি একটু সমস্যার কথা বললেন। আমরা আপনার বাগানের মতো সফলতার গল্পটা নিতেই এসেছিলাম। তো যেহেতু সমস্যার কথাই বলতেছেন, নতুন যারা উদ্যোক্তা, যারা ড্রাগন নিয়ে যাদের স্বপ্ন, নতুন ড্রাগন এই সেক্টরে আসতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তারা এই মুহূর্তে বর্তমান বাজার যে লেভেলটা, এই মুহূর্তে একটু ভেবেচিন্তে আসা দরকার। কারণ এটা ইনভেস্টে প্রথমত অনেক ব্যয় হয়ে যায় ড্রাগন সেক্টরটা। যেমন বড়ই বাগান, আম বাগান, এখানে খুবই নামমাত্র ইনভেস্টে সে এটা সফল হতে পারে। একটা বড়ই চারার দাম মাত্র 15 টাকা, একটা আম চারা 50 টাকা দিয়ে সে লাগাই সে সফল হতে পারে 1-2 বছরের মাথায়। কিন্তু এখানে ব্যাপক একটা ইনভেস্ট আছে, তো একটু ভেবেচিন্তে আসতে হবে। এবং আমি মনে করি যে পর্যায়ক্রমে যদি গভর্নমেন্ট আমাদের দিকে এভাবে নজর দেয় তো আসলে আমরা সবাই সফল হব সামনের দিকে। জনাব ইলিয়াস মাতবার, 900 ড্রাগন যে বাগানে আছে সেটি একটি অনেক বড় পরিসরে একটি বড় প্রকল্প। সরকারের পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত কী ধরনের সহযোগিতা পেয়েছেন? সরকারের পক্ষ থেকে আমাদের এখানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এখানের কৃষি কর্মকর্তারা, তাদের সাথে যোগাযোগ আছে, তারা আসে এবং কোনো রকমের সমস্যার মুখোমুখি হইলে যে আসলে এটার সমাধান কি, গাছের অর্থাৎ রোগ বালাইয়ের ক্ষেত্রে, এটা তাদের কাছ থেকে আমরা সমাধান পাই। বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণে তারা আমাকে ডাকে, সেখান থেকে ট্রেনিং পাই। এ সকল সহযোগিতা তাদের কাছ থেকে পেয়ে থাকি। এটা যথেষ্ট কিনা, মানে যে পরিমাণ সহযোগিতা সরকার দিয়ে থাকে একজন উদ্যোক্তাকে যথেষ্ট কিনা?
এখন তারা যে সহযোগিতা দেয়, এর চেয়ে আসলে তারা অন্য কিছু করতে পারবে আমার জন্য আমি সেটা দেখি না। আর আশা করা ঠিক না, আশা করাও ঠিক না। এরকম। হ্যাঁ, এটা তাদের সরকারের যে সেক্টরটা আছে এটার কাজই হলো, অর্থাৎ তারা ফসলের গাছগাছালির ডাক্তার, তো আমাদের সেগুলো প্রেসক্রিপশন করে থাকে। পরামর্শটা অনেক বড় একটা সহযোগিতা। পরামর্শটা আপনি এলো এটা মনে তাদের। করেন? হ্যাঁ হ্যাঁ। সরকার কারণ যদি তারা তো পারবে না আমার ফলগুলো বাজারজাত করে দিতে, তারা পারবে না আমার ফলগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করে দিতে, তাদের কাজও না। আচ্ছা, যদি সরকার অনতিবিলম্বে কোলেস্টেরল এবং আপনি যদি বললেন যে রপ্তানিমুখী দিকে গুরুত্ব না দেয়, তাহলে ড্রাগনের নিকট ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? নিকট ভবিষ্যৎটা হয়তো বা এই সেক্টরটা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে, অনেকে হারাই ফেলবে। দেখা গেছে যে এখানে লাভবান যখন হচ্ছে না, এটাকে কেটে অন্য কিছু করবে, এভাবেই স্বাভাবিক।